নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে সুমন কোচিং সেন্টারে স্বাগত। তো আজকে আমরা কি করব না, আজকে আমরা এই আরআরবি এএলপি 2024 যে হয়েছিল সেইটারই 25 নভেম্বরের থার্ড শিফটের যত সায়েন্সের কোশ্চেন আছে সেইগুলোকে আমরা আজকে আলোচনা করব, যাতে থেকে এই টাইপের কোশ্চেনগুলো দিলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আমি বর্তমানে ইন্ডিয়ান রেলওয়েতে কর্মরত এবং সফলভাবে উত্তীর্ণ হয়েছি কিসে না, ডাব্লিউপি কনস্টেবল 2019, ডাব্লিউপি আরআরবি গ্রুপ ডি 2022 এবং আরআরবি এনটিপিসি 2022। এই পরীক্ষাগুলোতে আমার স্কোর ছিল 85 থেকে 90%। ঠিক আছে, তো সেই অভিজ্ঞতা থেকেই তোমাদের জন্য নিয়মিত এই এক্সাম রিলেটেড ভিডিও নিয়ে আসছি। তো সেইগুলো তোমরা দেখতে থাকো। আর এই সিরিজের মানে এই এএলপির যে পরীক্ষাগুলো হয়েছিল সেটা সায়েন্স, যে আমরা সায়েন্সের প্রিপারেশন করছি তার এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নগুলো। দেখো, প্রথম প্রশ্নটা আমাদের কি বলেছে না, হুইচ বায়োটিক কম্পোনেন্ট অফ অ্যান ইকোসিস্টেম ইজ প্রেজেন্ট ইন দ্য গ্রেটেস্ট নাম্বার। কোনো বাস্তুতন্ত্রের কোন জৈব উপাদানটি সংখ্যায় সর্বাধিক থাকে। ঠিক আছে, প্রথমে আমরা দেখে নেবো কি বাস্তুতন্ত্রটা কি। বাস্তুতন্ত্র কি না, বাস্তুতন্ত্র হলো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জীব ও অজীব, বায়োটিক আর অ্যাবায়োটিক উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক। মানে কি, জীব এবং অজীব যে উপাদানগুলো রয়েছে সেইগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কটাকে কি বলছি আমরা না, একটা ইকোসিস্টেম। ঠিক আছে, আচ্ছা, বায়োটিক কম্পোনেন্ট, এখানে জৈব উপাদান কি কি থাকে। বাস্তুতন্ত্রের জৈব উপাদানগুলোকে প্রথমত তিন ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথমে হচ্ছে উৎপাদক বা প্রডিউসার। প্রডিউসার মানে কি, যারা তৈরি করে, কি যেমন সবুজ উদ্ভিদ, শৈবাল, তারপর কি ফাইটোপ্ল্যাঙ্কটন। এরা কি স্বপোষী, সূর্যালোক ব্যবহার করে সালোক সংশ্লেষ করে মাধ্যমে নিজের খাদ্য তৈরি করে। এরা কি খাদ্য শৃঙ্খলের প্রথম স্তর বা ফার্স্ট টপিক লেভেল। ঠিক আছে, এরপরে কি আসে না, প্রাথমিক ভোক্তা বা প্রাইমারি কনজিউমার। এরা কারা না, তৃণভোজী প্রাণী। মানে এরা কাদের ঘরে খায় না, হচ্ছে আমাদের এই উৎপাদক বা প্রডিউসারদের ঘরে খায়। ঠিক আছে, যেমন কি হরিণ, ছাগল, গরু, খরগোশ, এইগুলো কি উৎপাদকদের ওপর নির্ভরশীল। তারপর আমাদের কি আসে মাধ্যমিক ভোক্তা বা সেকেন্ডারি কনজিউমার। সেকেন্ডারি কনজিউমার কারা, যারা মাংসাশী প্রাণী, যেমন কি ব্যাং, সাপ, শিয়াল, এরা কি প্রাথমিক ভোক্তাদের খায়। ঠিক আছে, আর তৃতীয় ভোক্তা বা টার্সিয়ারি কনজিউমার কারা, এরা হচ্ছে শীর্ষ ভোক্তা বা টপ কার্নিভরাস, যেমন কি সিংহ, বাঘ, ঈগল, এগুলো এরা খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তরে এরা কি অবস্থান করে। আচ্ছা, এই উৎপাদক যারা, যেখানে এগুলো যে দেখলাম এর মধ্যে প্রথম স্তর আমাদের কি ছিল না, এই উৎপাদক। ঠিক আছে, তো এই উৎপাদকরা কেন সংখ্যায় সর্বাধিক থাকে না, শক্তির পিরামিড বা এনার্জি পিরামিড অনুযায়ী এই এক স্তর থেকে পরবর্তী স্তরে মাত্র 10% শক্তি স্থানান্তরিত হয়। কত পার্সেন্ট শক্তি স্থানান্তরিত হয় না, মাত্র 10% শক্তি স্থানান্তরিত হয়। এর ফলে কি হয় না, উপর স্তরে যেতে যেতে জীবের সংখ্যা কি হতে থাকে না, কমতে থাকে। উপরের স্তরে যেতে যেতে কি হয়, জীবের সংখ্যা কমে যায়। ঠিক আছে, তো খাদ্য শৃঙ্খলের ভিত্তি অনুযায়ী উৎপাদকরা না থাকলে কোনো ভোক্তাই টিকে থাকতে পারে না। তাহলে উৎপাদক মানে না তৈরি হলে, খাবার না তৈরি হলে বাকিরা কি খাবে। তো সেই জন্য উৎপাদকরা না থাকলে কোনো ভোক্তাই টিকে থাকতে পারে না। তাই বাস্তুতন্ত্রে উৎপাদকের সংখ্যাই সর্বাধিক হয়। তো আমাদের প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল কোন বাস্তুতন্ত্রে কোন জৈব উপাদানটি সংখ্যা সর্বাধিক বেশি থাকে। প্রাইমারি কনজিউমার, প্রডিউসার, সেকেন্ডারি কনজিউমার, টারসিয়ারি কনজিউমার, কোনটি থাকে না, সব থেকে বেশি থাকে প্রডিউসার বা উৎপাদক। ঠিক আছে, তো অপশন 2 আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা আমাদের কি বলেছে না, আয়নার দ্বারা প্রতিচ্ছবি গঠনে কোন প্রপঞ্চটি জড়িত, মানে কোন ফেনোমেনাটা জড়িত। আলোতে যে প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি, ব্যাপন, প্রতিসরণ, প্রতিফলন না ব্যতিচার। ঠিক আছে, এটা আমরা দেখবো। দেখো, বলছে কি আয়নায় দ্বারা প্রতিচ্ছবি বা ইমেজ গঠিত হয়, তা ঘটে আলোর প্রতিফলনের কারণে। কিসের কারণে না, আলোর প্রতিফলনের কারণে, রিফ্লেকশন। ঠিক আছে, রিফ্লেকশন অফ লাইট এর জন্য। আচ্ছা, প্রতিফলনটা কি, যখন আলো কোনো মসৃণ ও উজ্জ্বল পৃষ্ঠে, যেমন হচ্ছে আয়নার, পরে আবার একই মাধ্যমে ফিরে আসে। মানে এইটা ধরো আয়না, এটা আমাদের কি না মিরর। তো আলোটা এরকম ভাবে যাচ্ছে, এইটা একটা মাধ্যম, আর এই আয়নার এটা একটা মাধ্যম। তো এই মাধ্যম থেকে, এটা হচ্ছে 1 নম্বর মাধ্যম, এটা হচ্ছে আমাদের 2 নম্বর মাধ্যম। 1 নম্বর মাধ্যম থেকে আলোটা যখন যাচ্ছে, তখন কি আবার এখান থেকে বাপস ফিরে চলে আসছে কোথায় না, আবার এই 1 নম্বর মাধ্যমে ফিরে চলে আসছে। মানে কি, যখন পড়ে আয়না উজ্জ্বল পৃষ্ঠে পড়ে আবার একই মাধ্যমে ফিরে আসে, তখন সেই ঘটনাকে আমরা কি বলি না, প্রতিফলন বলি।
ঠিক আছে? তো আয়নার প্রতিচ্ছবি গঠনের কারণ কি? না আয়নার পৃষ্ঠ অত্যন্ত মসৃণ। এই পৃষ্ঠটা কি অত্যন্ত মসৃণ হয়। এর ফলে ও পালিশ করা। আপাতিত আলোক রশ্মি মানে হচ্ছে এইটা। আপাতিত আলোক রশ্মি আয়নায় পড়ে প্রতিফলিত হয়। এইটা হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মি। ঠিক আছে? তো প্রতিফলিত রশ্মিগুলো নির্দিষ্ট নিয়ম মেনে চলার ফলে আমাদের চোখ একটি প্রতিচ্ছবি দেখা যায়। ঠিক আছে? তাই আয়নার দ্বারা প্রতিচ্ছবি গঠনে জড়িত ফিনোমেনাটি কি? না প্রতিফলন। বুঝতে পারলে? আচ্ছা ডিফ্রাকশন বা ব্যাপন কি? না আলো কোনো সূক্ষ্ম ছিদ্র বা ধার ঘেঁষে বেঁকে যাওয়াকেই আমরা কি বলি? না ডিফ্রাকশন। আচ্ছা রিফ্রাকশন কি বা প্রতিসরণ কি? আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে দিক পরিবর্তন করে। মানে ধরো এইটা একটা হচ্ছে মাধ্যম আর এটা হচ্ছে একটা মাধ্যম। কোনো আলোক রশ্মি এরকম ভাবে যাচ্ছে, ঠিক আছে? এরকম ভাবে আলোটা যাচ্ছে। তো যাওয়ার কথা ছিল এরকম ভাবে এইদিকে যাওয়ার কথা ছিল। কিন্তু এইদিকে না গিয়ে কিছুটা আলোটা এরকম ভাবে বেঁকে যাচ্ছে। তো এই যে এতটা অ্যাঙ্গেল বেঁকে যাচ্ছে, ঠিক আছে? তো এইটাকে আমরা কি বলছি? না এটাকে আমরা বলছি রিফ্রাকশন। আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে এর দিক পরিবর্তন করে। ঠিক আছে? লেন্সে প্রতিচ্ছবি গঠনে এটি ব্যবহৃত হয়। ঠিক আছে? তারপরে কি আমাদের না এই ইন্টারফারেন্স ব্যতিচারী। এটা কি ২ বা ততোধিক আলোক তরঙ্গের পরস্পর উপরিস্তরে হয় এটি রঙিন দাগ সৃষ্টি করে এটি। তাহলে একটা জিনিস মনে রাখবে মিররে কি হয়? না রিফ্লেকশন হয় আর লেন্সে কি হয়? না ডিফ্রাকশন হয়। ঠিক আছে? তো পরের আমরা প্রশ্নটা দেখব। আমাদের পরের প্রশ্নটা কি বলেছে? না এখানে দেখো আমরা দাগ নাম্বারগুলো না তোমাদের এক্সামে যেমনভাবে ছিল, এক্সামের শিফটে যে যত নাম্বারের কোশ্চেনগুলো ছিল সেই এক্সাক্ট নাম্বারগুলি আমরা দিয়েছি। ১, ২, ৩, ৪ করে আমরা এরকমভাবে নাম্বার দিইনি। ঠিক আছে? তো আমাদের ২১ নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, "দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি অফ মাস 2 কেজি with moving with the constant velocity 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ইজ দ্য কাইনেটিক এনার্জি।" আপনার কাইনেটিক এনার্জিটা কি হবে সেটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে? বা গতিশক্তি কত হবে? তো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি এর আমরা সূত্র কি জানি? কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে? এখানে এমটা কি? না এমটা হচ্ছে বস্তুর ভর আর ভিটা কি হচ্ছে? বা ভেলোসিটি বা হচ্ছে বেগ। ঠিক আছে? একটা হয় দেখো এনার্জি দু ধরনের হয়। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা কি হয়? না পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে? পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি? না এম জি এইচ। ঠিক আছে? এম জি এইচ। পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা এম জি এইচ আর কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? না হাফ এম ভি স্কোয়ার। তো আমাদের এখানে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি জানতে চেয়েছে। তাহলে গতিশক্তির হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে কত? হাফ এম আমাদের এখানে মাস বা ভর কত বলে দিয়েছে? না ভর হচ্ছে ২ কেজি। তাহলে ইন্টু ২ আর এখানে ভি মানে বেগ কত বলে দিয়েছে? ভেলোসিটি বলে দিয়েছে ৫ মিটার পার সেকেন্ড। তাহলে ভি স্কোয়ার মানে ৫ এর স্কোয়ার। এই দুই কেটে গেল। তাহলে ৫ এর স্কোয়ার মানে কত? না ২৫ জুল। তাহলে আমাদের কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে? ২৫ জুল। অপশন ২ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা পরের আমাদের প্রশ্ন কি বলেছে? ২২ নম্বর প্রশ্নটা দেখো বলেছে কি একটি জীবের প্রতিটি বৈশিষ্ট্য নিচের কোনটি দ্বারা প্রভাবিত হয়? এভরি ট্রেট ইন অ্যান অর্গানিজম ইজ ইনফ্লুয়েন্সড বাই হুইচ অফ দ্য ফলোইং? দেখো এখানে কি বলেছে? না একটি জীবের প্রতিটি বৈশিষ্ট্য নিচের কোনটি দ্বারা প্রভাবিত হয়? ঠিক আছে? মানে ধরো তোমাদের যে চোখের রং, ঠিক আছে? উচ্চতা, চুলের ধরন এইসব বৈশিষ্ট্য মানে একজনের কাছ থেকে আসে না। বাবা-মা এগুলো আমাদের কোথা থেকে আসছে? আমরা কাদের সন্তান? বাবা-মায়ের সন্তান। তো আমাদের এই যে ধরো চোখের রং, ঠিক আছে? উচ্চতা, চুলের ধরন এইগুলো কোথা থেকে আসে? শুধুমাত্র বাবার কাছ থেকে আসে না, ঠিক আছে? বা মায়ের কাছ থেকে শুধুমাত্র আসে না। কাদের কাছ থেকে? দুটোর থেকে মিলিয়ে আমাদের কাছে আসে। ঠিক আছে? বাবা প্লাস মা মানেই হচ্ছে কে? তুমি। ঠিক আছে? তো আমাদের ডিএনএ কোথা থেকে আসে? না 50% আসে মায়ের কাছ থেকে। আমাদের ডিএনএ 50% আছে মায়ের কাছ থেকে আর 50% আছে কোথা থেকে? বাবার কাছ থেকে। ঠিক আছে? তো এখানে কি বলে জীবের প্রতিটি বৈশিষ্ট্য নিচে কোনটি দ্বারা প্রভাবিত হয়? অনলি ম্যাটারনাল ডিএনএ শুধুমাত্র মাতৃ ডিএনএ? না এটি নয়। বলছে বোথ বাই ম্যাটারনাল অ্যান্ড প্যাটার্নাল ডিএনএ ইকুয়ালি। এইটা ঠিক আছে। অপশন ২ আমাদের রাইট। মাতৃ ও পিতৃ ডিএনএ সমানভাবে আসে। তাহলে আমাদের অপশন ৩, ৪ ও হবে না। তাহলে আমাদের অপশন ২ রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ২৪ নম্বর প্রশ্নটা কি বলেছে? দেখো, দেখো ২৪ নম্বর প্রশ্নটা বলেছে ১০ সেন্টিমিটার বলেছে ১০ সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণে একটা আচ্ছা আমরা একটা অবতল দর্পণ প্রথমে এঁকে নিই। এই হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ। ঠিক আছে? তো অবতল দর্পণের সামনে কোনো বস্তু রাখলে দর্পণের সামনে যে ১০ সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের একটি ফোকাল কি বলেছে এখানে? ফোকাল দৈর্ঘ্য কত? হচ্ছে ফোকাস হচ্ছে ১০ সেন্টিমিটার। তাহলে হচ্ছে এটা আমাদের হচ্ছে ১০ সেন্টিমিটার। ঠিক আছে? এটা কি আমাদের? না এফ। এবার হচ্ছে ১০ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা অবতল দর্পণের সামনে বস্তু রাখলে দর্পণের সামনেই মানে হচ্ছে এই দিকেই দর্পণের সামনেই ২০ সেন্টিমিটার দূরত্বে একটি বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। মানে ২০ সেন্টিমিটার দূরত্ব মানে ধরে নিচ্ছি আমরা এই দূরত্বটা। ঠিক আছে? তো এই দূরত্বটা আমাদের কত? না ২০ সেন্টিমিটার।
এখানে আমার বস্তুটি রাখা হয়েছে, ঠিক আছে। তো বস্তুটি এখানে রাখা হলে এর প্রতিবিম্ব গঠিত হয় কত, 20 সেন্টিমিটার দূরে এখানে প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে বস্তুটির দূরত্ব কত, বস্তুটি কতটা দূরত্বে আছে, সরি এটা আমাদের ভুল হলো একটুখানি। আচ্ছা, বস্তুর প্রতিবিম্বটা বলে যে তৈরি হয়, বস্তুর প্রতিবিম্বটা তৈরি হয় এইখানে 20 সেন্টিমিটার দূরে, এই জায়গাতে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে বস্তুটির দূরত্ব কত? একটা জিনিস আমাদের মনে রাখবে, অবতল দর্পণে কি হয় না, অবতল দর্পণে যখন আমরা, এটা হচ্ছে দেখো ফোকাস, ফোকাস হচ্ছে কত, 10 সেন্টিমিটার, আর 10-এর ডবলই কত, 20, কি 10-এরই ডবল। তা ফোকাসের ডবলে কি হয়, সেটা ফোকাসের ডবলে থাকে 2f, ঠিক আছে, ফোকাসের ডবলে কি থাকে 2f। তো যখনই অবতল দর্পণে কোনো বস্তু যদি অবতল দর্পণের এই 2f এ রাখা হয়, তাহলে কি হয়, তার ছবি, তার প্রতিচ্ছবি কোথায় তৈরি হয় না, এই 2f এই তৈরি হয়, ঠিক আছে। কিন্তু 2f এই তৈরি হয়, কিন্তু আর কি হয়, ছবিটা এক সাইজ কি হয়, সাইজ সেম হয়, বাট কি হয় না, এটি উল্টানো হয়, ঠিক আছে, উল্টানো হয়, উল্টানো হয়, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে যখনই আমরা কি না 2f দূরত্বে, অবতল দর্পণে 2f দূরত্বে কোনো বস্তু রাখবো, তার প্রতিচ্ছবি সবসময় কোথায় তৈরি হবে, না 2f এই তৈরি হবে। আমাদের কি বলেছে, 20 সেন্টিমিটার দূরে বস্তুটির ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, কিন্তু 2f দূরত্বে মানে 20 সেন্টিমিটার দূরত্বে প্রতিচ্ছবি তৈরি হয়েছে। 20 সেন্টিমিটার দূরে প্রতিচ্ছবি যখনই তৈরি হয়েছে, কারণ বস্তুটাও কোথায় ছিল, আমার 2f এতে ছিল, তাহলে বস্তুটির দূরত্ব কত হয়ে যাবে, বস্তুটির দূরত্ব কত হয়ে যাবে, 20 সেন্টিমিটার, ঠিক আছে। কিন্তু একটা সাইন কনভেনশন আছে, সাইন কনভেনশন কি কি, ধরো এটা যদি অবতল দর্পণ হয়, ঠিক আছে, তো অবতল দর্পণে যদি এই জায়গাতে আসে, এই জায়গাতে ছবি, প্রতিচ্ছবি তৈরি হয়, তাহলে সেটা কি হয় না প্লাস বলি এটাকে আমরা, ঠিক আছে। যদি এই দিকে তৈরি হয়, তাহলে সেটাও কি হয়ে যাবে, আমাদের মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই দিকে তৈরি হলে প্লাস, এদিকে মাইনাস, মানে এইদিকে কত হবে, মাইনাস হবে, আর এইদিকেও কি হবে, আমাদের প্লাস হবে। আচ্ছা, যদি ছবিটা এই দিকে তৈরি হয়, তাহলে কি হবে, এইদিকে ছবিটা তৈরি হলে প্লাস হবে, আর এইদিকে ছবিটা তৈরি হলে কি যাবে, মাইনাস হবে। সেম ভাবে এরকম এইদিকে তৈরি হলে প্লাস হবে, আর এইদিকে তৈরি হলে মাইনাস হবে। আমাদের আমাদের তাহলে ছবিটা, প্রতিচ্ছবিটা কোথায় তৈরি হয়েছে, না এই জায়গাতে আমাদের তৈরি হয়েছে, আর বস্তুটা আমাদের কোথায় রেখা ছিল, এইখানে। তাহলে বস্তুটির দূরত্ব কত হয়ে যাবে, যেহেতু এইদিকে, ঠিক আছে, এইদিকে যেহেতু দর্পণের এইদিকে, তাহলে আমাদের কত হয়ে যাবে, মাইনাস সাইনটা চলে আসবে, তাহলে কত এটা হয়ে যাবে না -20 সেন্টিমিটার। তাহলে বস্তুটি কতটা দূরত্ব রাখা ছিল, না -20 সেন্টিমিটার, অপশন 2 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি বুঝতে না পারো তো কমেন্ট করো, ঠিক আছে, তো কমেন্ট করো, তো আমি আলাদা একটা ভিডিও বানিয়ে তোমাদের এগুলো ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। দর্পণ রিলেটেড বা মিরর বা লেন্স রিলেটেড যেসব ম্যাথ গুলো আছে, সেগুলো আমি সেখানে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, পরের আমাদের প্রশ্নটা কি বলেছে, 30 নম্বর প্রশ্নটা বলেছে, নিচের কোন বক্তব্যটি সঠিক সেটা আমাদের বলতে বলেছে। দেখো কি, পরাগ রিলেটেড, পরাগায়ন বা ফুলের পোকামাকড়ের আগমন, ঠিক আছে, পুংকেসর গর্ভমুণ্ড, এই সবগুলো আমাদের বলেছে। তো দেখো, তো আমরা এই ছবিটিকে দেখে নেবো। ছবিটি যদি আমরা দেখি, তা ছবিটাতে আমরা কি দেখতে পাবো, না এই দেখো এখানে স্টিগমা, ঠিক আছে, এই যে স্টিগমা, তারপরে হচ্ছে স্টাইল, আর হচ্ছে ওভারি, এইগুলো কি না, ওইগুলো আমরা কি পিস্টিল, বা এইগুলোকে আমরা কি বলি না, ফুলের যে ফিমেল পার্টটা আছে, ফিমেল পার্টের মধ্যে কি কি আছে, না স্টিগমা, স্টাইল, আর হচ্ছে ওভারি। আর মেল পার্টগুলোর মধ্যে কি আছে, দেখো এইগুলো হচ্ছে আমাদের কি না মেল পার্ট, এইগুলো হচ্ছে আমাদের কি মেল পার্ট, ঠিক আছে। তো এইগুলোর হচ্ছে এইটাকে আমরা কি বলি না অ্যান্থার, তারপরে এই যে ডাঁটিটার মতন রয়েছে, এটা কি কি বলি আমরা, ফিলামেন্ট, বুঝতে পারলে। তো স্টিমেন্স, তো স্টিমেন্ট হচ্ছে কি না, এটা হচ্ছে আমাদের মেল পার্ট, আর হচ্ছে এই পিস্টিলটা হচ্ছে আমাদের কি না ফিমেল পার্ট ফুলের মধ্যে, ঠিক আছে। তো ফুলের যখন কি হয় না পরাগ মিলন হয়, তো এই পরাগগুলো, ঠিক আছে, সেই পরাগ বা হচ্ছে পরাগ রেণুগুলো, সেগুলো কোথায় তৈরি হয়, এই পুংকেশরের এই অ্যান্থার, এই অ্যান্থারে তৈরি হয় কি আমাদের পরাগ রেণুগুলো, বুঝতে পেরেছো। তারপরে সেই পরাগ রেণুগুলো কি হয় না, বাতাস, জল, পোকামাকড়, পাখি, এইসবের মাধ্যমে কি হয় না পরাগ, পরাগ মিলন হয়। পরাগ মিলন কি হয় না, এই পরাগ রেণুগুলো এখান থেকে গিয়ে এই স্টিগমাতে পৌঁছায়, ঠিক আছে। স্টিগমাতে পৌঁছানোর পরে সেটা স্টাইলের মাধ্যমে গিয়ে কোথায় যায় না ওভারিতে, ওভারিতে পৌঁছায়, ঠিক আছে। তো ওভারিতে পৌঁছানোর পরেই তারপরে এখানে ডিম্বাণু থাকে, তো এই ডিম্বাণুর সঙ্গে এই পরাগ রেণুগুলোর যখন মিলন হয়, তো সেইটাকেই আমরা কি বলি না, তখনই তৈরি হয় হচ্ছে পরাগ মিলন হয়, বুঝতে পেরেছো। তারপরে এখানে কি বীজ বা নতুন ফল এখান থেকেই তৈরি হয়। তো আমাদের এখানে প্রশ্নটা কি বলেছিল, পলেন্স ইজ দ্য ভিজিট অফ ইনসেক্টস, আচ্ছা পরাগায়ন হলো, বা পরাগায়ন হলো ফুলে পোকামাকড়ের আগমন, না এটা নয়। পরাগায়ন কি, পরাগায়ন হচ্ছে পরাগরেণুগুলো অ্যান্থার থেকে স্টিগমার মধ্যে যাওয়া বা ওভারির মধ্যে পৌঁছানোটাকে আমরা কি বলছি, পরাগায়ন। তাহলে এখানে কি বলেছে, তাহলে অপশন 1 আমাদের হবে না। 2 নম্বর আমাদের কি বলেছে না, পলিনেশন ইজ দ্য গ্রোথ অফ পলেন টিউবস ইন ওভারি, পরাগ নালীর বৃদ্ধি,
ঠিক আছে, তো এটিও হবে না। তারপরে কি বলেছে, পরাগ অঙ্কুরোদ্গম, এটিও হবে না। তাহলে তারপর 4 নাম্বারটি কত, পুংকেশর থেকে গর্ভমুণ্ডে পরাগরেণু স্থানান্তর, সেটাই তো আমরা বললাম। এই যে কি না, পুংকেশর, এটি কি আমাদের অ্যান্থার বা পুংকেশর, পুংকেশর থেকে এই যেটা হচ্ছে গর্ভমুণ্ড, তো এইখানে আমাদের পৌঁছানোটাই হচ্ছে আমাদের কি পরাগায়ন। তাহলে আমাদের অপশন 4 আমাদের কি হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের আমাদের প্রশ্নটা দেখবো। 31 নাম্বার প্রশ্নটা কি বলেছে না, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সিম্বল অফ দ্য ইউনিট অ্যাটমিক মাস। ঠিক আছে, তো অ্যাটমিক মাস মানে কি, অ্যাটমিক লেভেল যদি আমরা ভাবি, তো অ্যাটমিক মানে হচ্ছে খুবই ছোট, একদম নগণ্য, যেটিকে আমরা চোখে দেখতে পাই না। তো সেটিকে আমরা সেন্টিমিটার, ঠিক আছে, মিটার, ঠিক আছে, বা মিলিগ্রাম, ঠিক আছে, গ্রাম, এইসব দিয়ে আমরা মাপতে পারবো না। তো সেটিকে আমরা কি একটা বিশেষ এককে আমরা মাপি, সেটিকে আমরা কি বলি না, AMU বা অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, কি বলি না, অ্যাটমিক মাস ইউনিট। বুঝতে পেরেছো? তাহলে এটি কি, এটি হচ্ছে খুবই একটি ছোট একটি প্রতীক, যেহেতু এই অ্যাটমিক মাস ইউনিটকে আমরা প্রকাশ করি কিসের মাধ্যমে, ইউ এর মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অপশন 1 রাইট অ্যান্সার। পারমাণবিক ভরের এককের প্রতীক কি তাহলে, ইউ বা অ্যাটমিক মাস ইউনিট। বুঝতে পেরেছো? আচ্ছা, 33 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, নিচের কোনটি ইমালশনের একটি উদাহরণ। তাহলে ইমালশন কি, ইমালশন হচ্ছে তোমার কি না, একটা মিশ্রণ যেটাতে কি তরল মেশানো থাকে, একটা তরলের মধ্যে দুটো তরলকে মেশানো থাকে, দুটো লিকুইড বা তরলকে মেশানো থাকে এমন ভাবে যাতে কি যেগুলোকে একসঙ্গে মেলে না নর্মালি। তেমন হচ্ছে আমরা যদি অয়েল প্লাস ওয়াটার নিই, এই দুটো কি মিলবে, নর্মাল ভাবে কি মিলবে? আমরা যদি একটা গ্লাসের মধ্যে তেল নিলাম আর জল নিলাম, সেটাকে চামচে দিয়ে যদি আমরা ঘোরাই বা মেলাতে যাই, সেটা কি মিলবে? কখনোই মিলবে না। তো সেটিকে একটা বিশেষ উপায়ে মেলানো হয়। তো এই বিশেষ যে উপায়ে মেলানোর পরে যেটিকে আমরা পাই, সেটিকে আমরা কি বলি না, ইমালশন। বুঝতে পেরেছো? তাহলে ইমালশনের উদাহরণ কি না, ফেনা। ফেনাটা কি, ফেনা হচ্ছে তোমাদের হচ্ছে একটা যে নর্মাল সাবান টাবান মাখার পরে যেগুলো দেখেছো হয়, ওইগুলো হচ্ছে ফেনা। তো ফেনা আমাদের রাইট অ্যান্সার হবে না। তারপর আছে দেখো কি আমাদের ফেস ক্রিম, এইটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2। ফেস ক্রিমটা কি, ফেস ক্রিম একটা হচ্ছে ইমালশনের উদাহরণ। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর আছে কি আমাদের হচ্ছে ফোম। ফোম বা ফেনা এটা কি, ফোম হচ্ছে গ্যাস প্লাস লিকুইড থাকে, ফেনাতে কি থাকে, গ্যাস প্লাস লিকুইড থাকে, এটি হবে না। ফেস ক্রিম আমাদের রাইট অ্যান্সার হয়ে যায়, ফেস ক্রিম একটা ইমালশন। ঠিক আছে, তারপরে স্পঞ্জ। স্পঞ্জ কি না, স্পঞ্জ হচ্ছে আমাদের একটা কঠিন ফেনা, কঠিন ফেনাটাকে আমরা কি বলি, স্পঞ্জ। তারপরে রাবার, এটি তো হবেই না। তো আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে না, অপশন 2 ফেস ক্রিম। বুঝতে পেরেছো? তারপরের প্রশ্নটা আমাদের কি বলেছে, জাইলেমের কাজ কি, খাদ্য পরিবহন করা, প্রোটিন পরিবহন করা, জল ও খনিজ পরিবহন করা, লিপিড পরিবহন করা। উদ্ভিদের দু ধরনের পরিবাহী কলা থাকে, একটা কি না জাইলেম, আর একটা কি আমাদের না ফ্লোয়েম। ঠিক আছে, দুটো পরিবাহী কলা থাকে মানে পরিবহন করে, একটা কি জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, জাইলেম কি পরিবহন করে, জাইলেম শুধুমাত্র ওয়াটার বা জল পরিবহন করে। জল উদ্ভিদ কোথায় পায়, জল উদ্ভিদ নিচেই পায়, মাটিতে। তাহলে এটা কি করে না, রুট থেকে আদার্স পার্ট, নিচের মাটি থেকে বা এর মূল থেকে কি করে আদার পার্টে ঊর্ধ্বমুখী পরিবহন হয়, কোথার মাধ্যমে, জাইলেমের মাধ্যমে। আর ফ্লোয়েমের মাধ্যমে কি হয়, যে খাবার যে খাদ্য তৈরি করলো গাছ, কোথায় খাদ্যকে তৈরি করলো, গাছের পাতা, তাহলে সেই ফুডটাকে বা খাদ্যটাকে কি করে ফ্লোয়েম না, গাছের যে আরো অনেক পার্ট গুলো আছে সেইখানে পৌঁছে যায়, পৌঁছায় কে না, ফ্লোয়েম। ঠিক আছে, তো দুটো পরিবাহী কলা, যে একটা জাইলেম যেটা কি না নিচে থেকে মূল থেকে জলকে পরিবহন করে গাছের অন্যান্য পার্টে, আর ফ্লোয়েম কি করে, যে খাদ্য তৈরি হলো পাতার মধ্যে সেইটিকে কি করে গাছের বিভিন্ন পার্টে সেটিকে পরিবহন করে। ঠিক আছে, তো ফ্লোয়েম উভয়মুখী, এর হচ্ছে কি না পরিবহন কামনা উভয়মুখী, দুই দিকেই যেতে পারে। আর জাইলেম শুধুমাত্র কি করে, জলটাকে নিচে থেকে শুধু উপরের দিকে তোলে, তাই একমুখী পরিবহন হয় এটার। ঠিক আছে, আমাদের অপশনটি হলো জাইলেমের কাজ কি, তাহলে জাইলেমের কাজ কি না, জলকে কি করে পরিবহন করা। ঠিক আছে, তো খাদ্য পরিবহন করা, জল ও খনিজ পরিবহন করা, তো আমাদের অপশন 3 রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কন্ডাক্ট অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস। ঠিক আছে, আর খাদ্য পরিবহন করা এটি কার কার কাছে হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে ফ্লোয়েমেটি। বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা আমরা দেখবো কি বলেছে, কার্বন তার সমস্ত অ্যালোট্রপিক রূপে অক্সিজেনে জলে জলে কি উৎপন্ন করে। দেখো এখানে কি বলেছে, কার্বন ইন অল ইটস অ্যালোট্রপিক ফর্ম, মানে কি বলতে চাইছে, কার্বনের যে বিভিন্ন বিভিন্ন কি আছে না প্রকারভেদগুলো আছে, যেমন কি না আমরা বলি ডায়মন্ড। ঠিক আছে, তারপর হলো আমাদের গ্রাফাইট, তারপরে কি আছে আমাদের কয়লা বা চারকোল,
এই যে ভাগগুলো আছে কার্বনের, ঠিক আছে, এইগুলোকেই বলছে কি অল ইটস অ্যালোট্রপস, ঠিক আছে, কি ডায়মন্ড, তারপরে কি গ্রাফাইট, ডায়মন্ড, গ্রাফাইট আর হচ্ছে কি চারকোল। তো এইগুলোকে আমরা বোঝানো হয়। তারপরে যে বার্নস ইন অক্সিজেন, যখন কি অক্সিজেনের সাথে সেগুলো জ্বলে তখন কি উৎপন্ন করে, মানে ধরো আমরা ধরে নিলাম কার্বন প্লাস অক্সিজেনের সঙ্গে জ্বলছে, ঠিক আছে, O2, এর সঙ্গে জ্বলে কি তৈরি করবে এরা, না এরা CO2 বা কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, ঠিক আছে। তাহলে অপশন 2 আমাদের কি আছে, কার্বন ডাই অক্সাইড, তো অপশন 2 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, কার্বন মনোক্সাইড, তারপর আমাদের কি আছে দেখো, কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডটা কি, বা কার্বন মনোক্সাইড বা CO, আমরা এটাকে বলি কার্বন মনোক্সাইড কি, না এটি হচ্ছে অক্সিজেন যদি কম থাকে, অক্সিজেনের কম অভাবে যদি কোনো কার্বন জ্বলে তখন সেটি কি তৈরি করবে, না কার্বন মনোক্সাইড তৈরি করবে, ঠিক আছে। কার্বনিক অ্যাসিড কি, না কার্বনিক অ্যাসিড হচ্ছে কার্বন ডাই অক্সাইড জলে মিশলে, এই যে কার্বন ডাই অক্সাইড এর যদি জলে মেশে তখন তৈরি করবে কি, না কার্বনিক অ্যাসিড, ঠিক আছে। আর মিথেন কি, মিথেন একটা আলাদা জিনিস, এটা পুরো একটা জ্বালানি, ঠিক আছে, এটি জ্বালানি গ্যাস এটি একটি। তারপরে প্রশ্নটা আমাদের কি বলেছে, in a closed circuit if 100 coulomb charge flow for duration of 50 second then the current draw in the circuit is current, আমরা একটা সূত্র কি জানি, কারেন্ট বা I সমান কি Q বাই টি, কারেন্ট সমান কি Q বাই টি, যেখানে Q মানে কি চার্জ আর টি মানে কি হচ্ছে টাইম। বুঝতে পেরেছো? তাহলে আমার এখানে কত বলেছে, না একটি বর্তনীতে 50 সেকেন্ড ধরে, মানে টাইম কত আমার বলে দিয়েছে, না 50 সেকেন্ড। বুঝতে পেরেছো? আর এখানে আমার 100 কুলম চার্জ, চার্জ আমার কিউ কত বলে দিয়েছে, কিউ সমান হচ্ছে কত, 100 কুলম। তাহলে আমাদের আই কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে আই সমান কি, কিউ মানে হচ্ছে 100 বাই টি কত 50, তাহলে 2, তাহলে সমান কত হয়ে যাবে আমাদের এটা, না 2 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছো? তাহলে 4 নম্বর আমাদের 2 অ্যাম্পিয়ার আছে, এটি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তারপরের প্রশ্নটা কি বলে দেখো, 45 নম্বরে, কোন কোষ, কোন কোষের আকৃতি পরিবর্তনশীল, কোন কোষগুলোর আকৃতি পরিবর্তনশীল, হুইচ সেল চেঞ্জ ইটস শেপ, শেপ তৈরি করে, শেপ চেঞ্জ করে। আচ্ছা, স্মুথ মাসেল, মসৃণ পেশি কোষ, ওভাম বা ডিম্বাণু, অ্যামিবা, অ্যামিবা কি এককোষী, তাই জন্য এটাকে বলে যে এটা একটা কোষ, অ্যামিবাকে আমরা ধরতে পারি, অ্যামিবা আর নার্ভ সেল, ঠিক আছে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন 3 অ্যামিবা, কারণ নাকি এটি এককোষী প্রাণী, ঠিক আছে। এককোষী প্রাণী মানে কি, সেটিকে খাবার গ্রহণ করতে হবে, ঠিক আছে, তারপর খাবার থেকে, সেখান থেকে খাবার থেকে কি পুষ্টি রস নিতে হবে, তারপর সেটিকে আবার বর্জ্য পদার্থটিকে বাইরে বের করে দিতে হবে। তো এগুলো কে করছে, আমি এবার এই একটাই কোষ করছে। এবার এই একটা কোষ কিভাবে করবে এটিকে, না এইটাই কি, না আমি হচ্ছে একটা এককোষী জীব যার আকৃতি স্থির নয়, যার কি আকৃতি স্থির নয়, এটি চলাচল, খাদ্য গ্রহণের জন্য কি বারবার নিজের আকৃতি পরিবর্তন করে, ঠিক আছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, না অ্যামিবা। বুঝতে পেরেছো? আমাদের পরের প্রশ্নটা কি বলেছে দেখো, একটি অ্যাসিড ও একটি ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, ঠিক আছে। তো অ্যাসিড আর ক্ষারের যে বিক্রিয়াটি হয়, ঠিক আছে, অ্যাসিড প্লাস ক্ষার, অ্যাসিড আর ক্ষারের যে বিক্রিয়াটা হয় সেটিকে আমরা কি বলি, না নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, ঠিক আছে, নিউট্রালাইজেশন বা রিঅ্যাকশন। তো নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে কি হবে, অ্যাসিড প্লাস বেস বিক্রিয়া করে একটা প্রথমে সল্ট তৈরি করবে প্লাস ওয়াটার, সল্ট প্লাস ওয়াটার তৈরি করবে, তাহলে কি বোথ সল্ট অ্যান্ড হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন এটাও হবে না, তারপরে অনলি ওয়াটার শুধু জল, এটিও হবে না, শুধু লবণ এটিও হবে না, তাহলে অপশন 4 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বোথ সল্ট অ্যান্ড ওয়াটার। বুঝতে পেরেছো? তারপরে আমাদের 18 নম্বর প্রশ্নটা কি বলেছে, না Fe3O4 গঠনের জন্য 3টি লৌহ পরমাণুর সঙ্গে কতটি জলের পরমাণু বিক্রিয়া করে, ঠিক আছে। তো দেখো কি বলেছে, না হাউ মেনি ওয়াটার মলিকিউলস আর রিকোয়ার্ড টু রিয়াক্ট উইথ 3 মলিকিউলস অফ আয়রন অ্যাটমস টু ফর্ম FeO3, আচ্ছা Fe3O4, ঠিক আছে, Fe3O4 এটাকে আমরা কি বলি, না লোহা যখন জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে তখন Fe3O4 বা মরিচা তৈরি করে। তাহলে Fe3O4টা কি, মরিচা বা জং ধরে লোহাতে, সেইটি হচ্ছে কি Fe3O4। তো Fe3O4 কখন কখন তৈরি হয়, না যখন 3টে লোহার পরমাণু 3Fe যখন কার সঙ্গে বিক্রিয়া করে, না 4টে হাইড্রোজেন বা জলের পরমাণুর সঙ্গে বিক্রিয়া করে 4H2O, তখনই কি তৈরি করে, না Fe3O4 তৈরি করে, প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস, প্লাস 4H2 হাইড্রোজেন গ্যাস তৈরি করে, ঠিক আছে। তাহলে কি বলেছে, না গঠনের সময় 3টি লৌহ পরমাণু, 3টি লৌহ পরমাণু কতটি জলের অণুর সঙ্গে বিক্রিয়া করে, কতটি, না 4টি জলের অণুর সঙ্গে বিক্রিয়া করে। তাহলে অপশন 1 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে।
আচ্ছা, পরের প্রশ্নটা কি বলেছে, নিচের কোন উদাহরণটি প্রমাণ করে যে পদার্থের কণার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফাঁকা স্থান আছে? আচ্ছা, পদার্থের যে কণাগুলো রয়েছে তার মধ্যে যে পর্যাপ্ত ফাঁকা স্থান রয়েছে সেটি কোনটা? জলের ফোটানো। ঠিক আছে, জলের ফোটানো কি বলেছে? বয়েলিং অফ ওয়াটার। বয়েলিং অফ ওয়াটার থেকে আমরা কি জানতে পারি? না কণার গতি, স্পিড অফ দ্য মলিকুল। কণার গতি আমরা জানতে পারি জলের ফুটানো থেকে। পদার্থের কণার মধ্যে কতটা ফাঁকা স্থান আছে সেটি আমরা এটা থেকে বুঝতে পারি না। তারপর কি হচ্ছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছড়িয়ে পানির জলেতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছড়িয়ে পড়া। ঠিক আছে, তো এটি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কি না, জলেতে যখন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে দেওয়া হয় তখন তা পুরো জল সমান তখন সেটা পুরো জলের মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো এটি কি 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 প্রমাণ করে? না এটাই প্রমাণ করে যে জলের কণাগুলোর মধ্যে ফাঁকা জায়গা আছে। ফাঁকা জায়গা আছে মানেই কি, এটির একটা কালার আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের। তো সেই কালারটি কি হয় না জলের মধ্যে আমরা বুঝতে পারি। তো কিভাবে বুঝতে পারি? না জলের যে বিভিন্ন কণাগুলো রয়েছে তার মধ্যে ফাঁকে ফোকরে কি এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঢুকে যায়। সেখান থেকে আমরা বুঝতে পারি কি না পদার্থের কণার মধ্যে পর্যাপ্ত ফাঁকা স্থান রয়েছে। তাহলে অপশন 2 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ব্রেকিং অফ আয়রনের লোহার পেরেক এটি ফিজিক্যাল ফর্ম। আচ্ছা, লাইটিং অফ ইনসেন্স ধূপকাঠি জ্বালানো এটি ডিফিউশনের আমাদের উদাহরণ। ঠিক আছে, কণার গতি বা ডিফিউশনের এটি উদাহরণ, ধূপকাঠি জ্বালানো। তো এটি আমাদের অপশন 2 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের কি বলেছে দেখো, বলে যদি পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কি হয় না চাঁদের অভিকর্ষজ ত্বরণের কি হয় না 6 গুণ হয়, তবে নিচের কোন বক্তব্যটি সঠিক? কি বলছে, ওজন। দেখো প্রথমেই আমরা আসি, দেখো অভিকর্ষজ ত্বরণ নিচের কোন বক্তব্য পৃথিবীর অভিকর্ষজ চাঁদের অভিকর্ষজ ত্বরণ 6 গুণ হয়। হ্যাঁ, এবার এখানে কি দেখো বলেছে, এখানে রিলেটেড ওয়েট। দেখো সব কটাতে আমাদের কি আছে না ওয়েট। তো এই ওয়েট বা আমাদের ওয়েটটা কিসের সঙ্গে রিলেটেড? ওয়েট আমাদের কি জানি, ডাব্লু সমান ওয়েট সমান কি ভর গণিতক কি ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, এম ইন্টু জি। এই জিটাই আমাদের কি অভিকর্ষ ত্বরণ। আর এমটা কি হচ্ছে আমাদের ভর। এম হচ্ছে আমাদের ভর যেটা, সেটা সব জায়গাতে একই থাকবে। আমার এখানেও যা ভর থাকবে পৃথিবীতেও, চাঁদেও সে আমাদের একই ভর থাকবে। কিন্তু জি মানে আমার অভিকর্ষ ত্বরণটা আমার আলাদা আলাদা হবে, মানে পৃথিবীতে আলাদা রকম, চাঁদেতেও আলাদা রকম হবে। ঠিক আছে, তো বলেছে কি না পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ চাঁদের অভিকর্ষজ ত্বরণের 6 গুণ হয়। মানে কি না জি ইন আর্থ, আমরা যদি বলি জি, এই অভিকর্ষ ত্বরণ জি ইন আর্থ, জি আর্থ পৃথিবীর অভিকর্ষ ত্বরণ সমান কি চাঁদের অভিকর্ষ ত্বরণের 6 গুণ, মানে 6 ইন্টু জি ইন কত মুন। তাই তো আমাদের এটা আমাদের বলে দিয়েছে। তাহলে কি বলে দিয়েছে, এইটি যদি হয় তাহলে কি হবে, পৃথিবীর ওজন কি হবে না চাঁদের, তাহলে এটা কি হবে ওয়েট অফ আর্থ সমান 6 ইন্টু ওয়েট ইন মুন। মানে হচ্ছে আমাদের পৃথিবীতে যা ওজন হবে চাঁদের ওজনের 6 গুণ হবে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে কি বলেছে দেখো, ওয়েট হ্যাজ 6 টাইমস হায়ার দ্যান মুন, ও চাঁদের ওজনের 6 গুণ বেশি। তারপরে বলছে ওয়েট হ্যাজ মোর অন আর্থ, ওজন একই, পৃথিবীতে ওজন 6 গুণ বেশি। পৃথিবীতে ওজন 6 গুণ বেশি, ওয়েট ইজ 2 টাইমস হায়ার অন আর্থ। আমাদের অপশন কি না অপশন 3 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কি বলেছে, ওয়েট ইজ 6 টাইমস হায়ার অন আর্থ। কি হবে ওয়ে পৃথিবীতে আমাদের কি হবে, পৃথিবীতে ওয়েটটা কত হচ্ছে না এই চাঁদের ওজনের 6 গুণ। তাহলে কি ওয়েট ইজ 6 টাইমস হায়ার অন আর্থ। ঠিক আছে, তাহলে অপশন 3 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপর 68 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, the large number of impurities present in ore such as sand, oil etc is called, আকরিকের মধ্যে যে থাকা বালি মাটি প্রভৃতি যে অমিশ্রণগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা গ্যাং বলি। অপশন 1 আমাদের গ্যাং। সেগুলোকে আমরা কি বলি না গ্যাং বলি। এগুলো কি ধাতু নিষ্কাশনের আগে এই আকরিক শোধনের সময় এগুলোকে অপসারণ করা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে প্রশ্নটা আমাদের কি বলেছে দেখবো, বিদ্যুৎবাহী পরিবাহকের চারপাশে চৌম্বক ক্ষেত্রের বিন্যাস কি দ্বারা নির্ধারিত হয়? দেখো, বিদ্যুৎ যখন কি কোনো পরিবাহীর মধ্যে একটা পরিবাহী এর মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ পরিবহন হবে তখন তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তখন কি এটার চারপাশে কি হবে না একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। ঠিক আছে, এই চৌম্বক ক্ষেত্রের বিন্যাস নির্ভর করে কিসের ওপর? না নির্ভর করে পরিবাহকের আকৃতির ওপর। যে পরিবাহকটি আছে এইটি কেমন, এর আকৃতিটা কেমন, ঠিক আছে, সেটার উপর নির্ভর করে। আচ্ছা, যদি সোজা তার হয়, সোজা তারে কেমন হবে না বৃত্তাকার কুণ্ডলী হবে এরকম ভাবে। আচ্ছা, যদি বৃত্তাকার যদি এরকম কুণ্ডলীটা হয় তাহলে কি দণ্ড চুম্বকের মতো এখানে হবে। কি হবে
এটা দণ্ডচুম্বকের মতো হবে। আর যদি সলিনয়েড হয়, ঠিক আছে, যদি সলিনয়েড হয় তাহলে সেখানে কি হবে, শক্তিশালী ও সমান্তরাল হবে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। তাহলে কি বলে, চৌম্বক ক্ষেত্রের বিন্যাস কিসের উপর নির্ধারিত হয়, না পরিবাহের পদার্থের উপর, না বিদ্যুতের দিক কোন দিকে বৃদ্ধি হচ্ছে এটার উপর, না পরিবাহের আকৃতি, না পরিবাহের রঙের উপর ডিপেন্ড হবে, না পরিবাহীর আকৃতি। তাহলে অপশন 3 আমাদের কি হয়ে যাবে, না রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে প্রশ্ন আমাদের কি বলেছে দেখবো। বলছে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী ভরবেগ পরিবর্তনের হার কোনটির সমানুপাতিক। ঠিক আছে, তা নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা কি বলেছে জানি আমরা, না কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার, ভরবেগটা কেমন পরিবর্তন হচ্ছে, না তার চেঞ্জ ইন মোমেন্টাম ভরবেগ পরিবর্তনের হার বাই টাইম। বুঝতে পেরেছো? তাহলে কি ভরবেগ, বস্তুর ওপর প্রযুক্ত বল কি বস্তুর ওপর ভরবেগ পরিবর্তনের হার এটার সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, তাহলে কি বলেছে, দ্য অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড ল অফ মোশন দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু কিসের সঙ্গে প্রপোর্শনাল, এফ বা বলের সঙ্গে প্রপোর্শনাল। তার মধ্যে অপশন 1 রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন।